বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম পশ্চিম মেদিনীপুরের মন্দিরময় পাত্রার উদ্দেশ্যে। 136 কিলোমিটার রাস্তা মোটামুটি। বোম্বে রোড হয়ে যেতে হয়। বোম্বে রোড থেকে ডান দিকে মোহনপুরের দিকে ঘুরে পেরোতে হয় কংসাবতী নদীর ব্রিজ। তারপর গ্রামের পাকা রাস্তা ধরে পৌঁছে যাবেন হাতিহলকা গ্রাম। এই গ্রামেই থাকেন পাত্রার 42টি মন্দিরের যে সংরক্ষক, যার উদ্যোগে এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ হয়েছে সরকারি বদান্যতায়, মূলত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বদান্যতায়। সেই হাতিহলকা গ্রামেই থাকেন এই মোহাম্মদ ইয়াসিন পাঠান। তার একটি হোমস্টে আছে, আমরা সেই হোমস্টেতে আশ্রয় নিলাম। সেখানে চা জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চও সেখানে করব এবং আমরা মন্দিরগুলো দেখে নেব। পাত্রার ওখান থেকে 1 কিলোমিটার দূরেই পাত্রার মন্দিরগুলো রয়েছে, আমরা সেখানে চলে এলাম। আচ্ছা, এখানে কি এই পাত্রা যে এখানে কি সব হিন্দু মন্দির? হ্যাঁ, তা আপনি তো নিজে ব্যক্তিগতভাবে কি হিন্দু? ওটা প্রশ্ন না, জিজ্ঞাসা করছি, আপনি তো পাঠান। মুসলিম। হ্যাঁ, এটা ইতিহাস রক্ষার ব্যাপারে। ইতিহাস রক্ষার ব্যাপার। না, আপনি সেই ইতিহাস রক্ষা করছেন, এটা বড় কাজ করছেন আপনি। এই উনি হচ্ছেন কি পাঠান? ইয়াসিন পাঠান। ইয়াসিন পাঠান এখন অসুস্থ আছেন, তবু আমাদের সঙ্গে কথা বললেন আমাদের অনুরোধে যে এই যে পাত্রা, এই যে মন্দিরময় পাত্রা পশ্চিম মেদিনীপুরে, এত মন্দিরের সংরক্ষণ কিন্তু তার প্রধান সংগঠক কিন্তু এই ভদ্রলোক। উনি আমাদের বললেন, ওনার বাড়িতে আমরা এসে উঠেছি এবং এখানে চা খাচ্ছি। দুপুরের লাঞ্চও আমরা এখানে করবো, তাই তো? দুপুরের লাঞ্চও করবো। তারপর আমরা গোপগড়ে যাব। গোপগড় এখানে কত দূর? গোপগড় না, 15 কিলোমিটার। 15 কিলোমিটার। আমরা গোপগড়ে যাব, কংসাবতীর ধারে। এখানে আমরা এখন এসছি, মন্দিরগুলো আমরা এখন দর্শন করব। তো ওনার অফিস রুম, এটা ভাবা যায় না যে উনি একটা এই যে হিন্দু মন্দিরগুলো সংরক্ষণ করছেন এবং এগুলোর সংস্কার করছেন, এবং টুরিস্টরা আসছে এখানে পশ্চিম মেদিনীপুরে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হাতিহলকা। হাতিহলকা। হাতিহলকা এই জায়গাটার নাম হচ্ছে আমার। হ্যাঁ, এটা আমার জন্মস্থান। আচ্ছা, হাতিহলকা। আর 1 কিলোমিটার দূরে মন্দিরময় পাত্রা। 1 কিলোমিটার দূরে মন্দিরময় পাত্রা। সেই পাত্রাতে অসংখ্য হিন্দু, কটা মন্দির আছে? 42টা হিন্দু মন্দির আছে। তার দেবদেবী কি আছে? বিভিন্ন দেবদেবী আছে। সেই মন্দিরগুলো সব পুরনো তো, তাই তো? এবং টেরাকোটার কাজের মন্দির, টেরাকোটা বিভিন্ন মন্দির আমরা দেখব একটু পরেই। আমরা এখানে এসেছি। হ্যাঁ, বলুন। নমস্কার, আমি প্রভাস ভট্টাচার্য, মন্দিরময় পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি অনুমোদিত গাইড। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর থানার পাথরা 8 নম্বর অঞ্চলের মন্দিরময় পাথরার গ্রামের মন্দির এলাকাতে। আমরা এখানে অনেক মন্দির দেখব, মন্দির সম্বন্ধে জানবো, আপনাদেরকে জানাবো। আমি যখন যে মন্দিরের সামনে যাব তখন সেই মন্দির সম্বন্ধে বলব। আমি আশা করি আপনাদেরকে বিশদভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যখন আমি আপনাদেরকে বিষয়গুলো বোঝাবো সেই সময়টা ছবি নিশ্চয়ই নেবেন। সেই সময়টা ছবি নিলে আপনাদের শোনার ক্ষেত্রে মনোসংযোগ ঘটবে, একটা বিঘ্ন ঘটবে। তাই ডিটেলসে জানতে গেলে আপনারা একটু মনোসংযোগ রাখবেন, ঠিক আছে? এখানে আপনারা কলকাতা থেকে এসছেন বলে শুনেছি। কলকাতা থেকে তো নাকি? আপনারা কংসাবতী ব্রিজ ক্রস করে সোজা পূর্ব দিকে পরের পর গ্রাম ক্রস করে হাতিহলকার থেকে 1-1.5 কিলোমিটার দূরে এই মুহূর্তে মন্দিরময় পাথরাতে। এবং এখানে 2-3টে কমপ্লেক্সের ওপরে এই এরিয়াটাকে ভাগ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইতিমধ্যে সরকারিভাবে অধিগ্রহণ হয়ে গেছে, যদিও কাঁটাতারের বেড়া পড়েনি, তার কারণ সরকারি কম্পেনসেশন বেনিফিশিয়ারিজ পায়নি এখনও। তাই পরবর্তীকালে হয়তো হয়ে যাবে, তখন হয়তো টিকিট সিস্টেমও চালু হয়ে যেতে পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। আমরা এখন দাঁড়িয়ে আছি মজুমদার কমপ্লেক্সে।
কমপ্লেক্সটা মজুমদার কমপ্লেক্স। এখানে আপনারা দেখবেন 200 বছরের প্রাচীন পুরানো মন্দির। সব মন্দিরগুলোতে বিগ্রহ নেই, যে কটা মন্দিরে বিগ্রহ আছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, সেখানে নিয়ে যাব। এখানে ধ্বংসপ্রাপ্ত মন্দির যেসব আছে টেরাকোটার কাজ পাবেন। এবং সর্বোপরি একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরে ইসলামিক কালচারের ছোঁয়া আছে, ইসলামিক কালচারের ছোঁয়া আছে। এবং এখানকার মন্দির আলীবর্দীর সমসাময়িক। আলীবর্দী সম্বন্ধে নিশ্চয়ই কাউকে বলার অপেক্ষা থাকে না। আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ তার সমসাময়িক। এবং ইসলামিক কালচার কেন বললাম, আমি বললেই তো হবে না, প্রভাস ভট্টাচার্য গাইড বলে দিলেই তো সব মিটে গেল না, তার প্রমাণ নিশ্চয়ই দিতে হবে। প্রমাণ না দিতে পারলে ভুল প্রমাণিত হবে। আমি আপনাদেরকে সেই প্রমাণটা দেবো। এবং আমি বলেছি 200-250 বছরের পুরানো, তার নিদর্শনও আমি আপনাদেরকে প্রমাণ দেবো। এবার শুরু করি। দেখুন, প্রথমেই ওই প্রশ্নের উত্তরটা, ওই যে কোণার শিব মন্দিরটা দেখছেন, ওর ওপরে একটা ফলক আছে, দেখুন 1771 শতাব্দ। ওই রাউন্ডটার ভিতরে লেখা আছে 1771। দেখুন ওই যে ফলকটা, এই ক্যামেরাটাতে আপনি ওটা ভালোভাবে পাবেন, এটাতে পাবেন। 1771 শতাব্দ হিসেব করলে আমার বলার সাথে মিলে যাবে। এটা 1771, আরও আগের দেখাবো যখন সেই মন্দিরের সামনে যাব। 49 শতাব্দ, 1749 শতাব্দ দেখাবো, তাহলে হিসেব করলে বুঝতে পারবেন। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো এই 3টে শিবের মন্দির, এটাও শিবের মন্দির, এগুলোও শিবের মন্দির। আমি পরবর্তীকালে আপনাদেরকে যেসব মন্দিরের সামনে নিয়ে যাব সেগুলো তো দেখবেন দেবদেবীর বিগ্রহের টেরাকোটা, বহু টেরাকোটা পাবেন দেবদেবীর। কিন্তু এই মন্দিরগুলোতে দেখুন কোনোটাতে দেবদেবী টেরাকোটা নেই, সবগুলোতে ফুলের টেরাকোটা আছে। এবং আরও একটা জিনিস, আরও ভেতরে একটা জিনিস দেখাবো অবশ্যই, তার আগে দেখুন এই যে বাতায়নটা দেখছেন, আমরা যারা পূজারিণী কবিতা পড়েছি, তার যে নায়িকা শ্রীমতী, সে তার প্রিয়জনের অপেক্ষায় বাতায়নে আছে। সেই জিনিসটা তৎকালের যে নির্মাণ করেছিলেন মন্দির, তার মস্তিষ্ক প্রসূত একটা চিন্তা ভাবনা ছিল, যদিও বিম্বিসার ঘাটলেও দেখা যায়। কি একটা জিনিস অবাক লাগে, এই কবিতাটা লেখা হয়েছে অনেক পরে, কিন্তু এই মন্দিরটা নির্মাণ হয়েছে তার অনেক আগে। তাহলে সেই শিল্পী যে নির্মাণ করেছে তার চিন্তা কতটা সুদূর প্রসারী ছিল আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। আমরা গত যদি 10 বছর পিছিয়ে যাই, এই যে মূর্তিটা সম্পূর্ণ একবারে পুরো একবারে ছিল, ফাঁকা পড়ে থাকার ফলে এইবার অনেকে একটু ভেঙে চিমটি কেটে একটু টেনে দেখে এই করে মূর্তিটা নষ্ট হয়ে যায়। সবাই তো আর সমান নয়, অনেক ধরনের লোক আছে, সেই হিসাবে এই মূর্তিটা ভেঙে আসুন। আমি যে বলেছি আমার কথার প্রমাণটা দেওয়ার জন্য, আমি তো কথাটা নামিয়ে আসি। টাকা বাড়িয়ে মুখটা বাড়িয়ে দেখতে কেউ একটা আসছে, আমরা হিন্দু দাঁড়িয়ে আছে না ছিল। আর এই যে টেরাকোটাগুলো বিভিন্ন ফুলের মধ্যে সাবধানে উঠবে, দেখে দেখে। আচ্ছা, আমরা বাইরের লোকরা শুনতে পাচ্ছি না। কিছু শুনবেন কিছু শুনবেন না, এডিট করতে হবে। ও যা বলছে সব, হ্যাঁ একটু এডিট করতে হবে। ঠিক আছে, এতদিন শোনা যাবে না, আস্তে আস্তে। আর এই যে পঙ্খের কাজগুলো উপরে দেখছেন, এইগুলো Sorry. পঙ্খের কাজ। ও তুমি কালো হয়ে গেছে, কেমিক্যাল ওয়াশ করে দেওয়া যায়, তাহলে পুরো পঙ্খের কাজটা বেরিয়ে উঠবে। ওপরের কোনো জায়গায় উঠবেন না, সাপ হইতে সাবধান। উপরে কালো হয়ে গেছে, জাস্ট মাকড়সা টাইপের যে ডিজাইনগুলো, এগুলো কেমিক্যাল ওয়াশ করলে পুরোটা ফুটে বেরিয়ে যাবে। আর আপনারা যে দাঁড়িয়ে যে সামনেটা দেখুন, ইট দিয়ে প্লেন বক্স বসিয়ে দেওয়া হয়। ওখানে ময়ূর ছিল, এই যে সাইডে একটা ময়ূর আছে দেখুন, উপরে দুটো ময়ূরের লেজগুলো রয়ে গেছে, মুখগুলো মেইনটেন্স বলতে এখানে মন্দিরবাদে আরো 25 বিঘা জমি সেন্ট্রাল নিয়েছে। এই যে মন্দিরটা দেখছেন 25 বিঘা জমি নিয়েছে। সবটা বেস্ট নয়, যেগুলো মন্দির আছে এগুলো বেস্ট, বাকি তো লোকের কাজও দিয়েছে, কাগজপত্র ওটা তো দিতে হবে। ওই চাষিদের মূল্যটা না পাওয়ার ফলে এখানে বাউন্ডারি দিতে পারছে না, বা এখানে আরো এটা লিখে রেখেছে সাপ হইতে সাবধান, আসলে কিছুই নেই।
ওটা লিখলে ওপরে উঠবে না, লোকে ওর লোকে উঠবে না, ভয় পাবে। দেখতে পেয়েছে, দিব্যি আসছিল আমার হাত ধরে, সেই দেখেছে। লক্ষ্মী জনার্দন সারাসান ছিল, দুটো ঠাকুর ছিল, আর এটা ছিল এটা ছিল ওনাদের ঘর। সাইড দিয়ে ও সাইড দিয়ে যাওয়া যেত না, ও সাইড থেকে কেউ এই সাইডেও আসতে পারছে। এটা দুজনে ঠাকুর ছিল, মাথায় ওটা বেঁধেছে দেখে ঠাকুর ছিল। হ্যাঁ, এবার তার মধ্যে এক ছেলে এই লক্ষ্মী জনার্দনের ঠাকুর নিয়ে, হ্যাঁ এই সাইডটা বন্ধ, ওই সাইডে লক্ষ্মী জনার্দনের ঠাকুর। না না, বাদ পড়বেন। দেখলেন ভেতরে ঢুকে দেখলেন কথা মিলেছে, থাকতেই হবে। এই যে না না ওপরে যে ডিজাইনটা এবার ওটা বাড়িতে বসে আমার মেয়েকে আমি মেয়ের সঙ্গে তুলে দাও। ওই ডোমা ডিজাইনটা সচরাচর হিন্দু মন্দিরে থাকে, মসজিদে। হ্যাঁ হ্যাঁ, ওই জি, হ্যাঁ। তাহলে ইসলামিক কালচারের ছোঁয়া। আসুন। এটা হচ্ছে হলো শিবের শিবলিঙ্গ ছিল, এখান থেকে জলটা বেরোতো আর ওপরে যেটা বাসটা করে থাকে মুসলিমের টাইপের, এইটাই পারতো মুসলিম আর হিন্দু দুটো মিলিয়ে এত বছর হতে পারে। মিলেছে কথা দাদা। আমার ভিডিও আছে। দরজার 1 ফুট বেঁচে আছে, তাহলে দরজাটা পুরো মাটির মধ্যে আছে, তার মানে কতটা মাটি কেটে তুলতে হবে এখান থেকে? এগুলোর মেইনটেনেন্স করলে আর ভালো থাকে। এখন আগলে এগুলো কি একসময় রাজবাড়ি ছিল নাকি, জমিদার বাড়ি? হ্যাঁ এখানে সব জমিদারদের বাড়ি। চলো আসো দিকে। দুর্গা মন্দির। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, মাকড়া পাথরের তৈরি দুর্গা মণ্ডপ। এই পাথরটা একটা কোথেকে জিনিস আছে? লক্ষ্য করবেন, আশা করি আপনারা অনেকেই সাউথে গেছেন, যারা বাইরে ঘুরেছেন তারা জানেন, নর্থে সাউথে গেলে দেখা যায় এক একটা পাথর বিশাল বড় সাইজ, ক্রেন ছাড়া তোলা যায় না। এখানে কিন্তু পাথরের সাইজগুলো সেরকম না, এবং একটা এখন যদিও সিমেন্টের ব্যবহার হয়েছে, একটা সময় ছিল চুনসুরকি, কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন চুনসুরকির ব্যবহারটাও হয়। একটা পাথরের সাথে একটা পাথরকে সেটিং করে যেভাবে রাখা আছে, এই আর্চটা লক্ষ্য করুন, একটা পাথর যদি খুলে যায় পুরো আর্চটাই কিন্তু ভেঙে পড়ে যাবে। বিশেষ করে আপনার ওই উপরে ওই যে অশোক স্তম্ভের মতো, ওটাকে খিলান বলে। আরেকটা জিনিস ওই দেখুন, খিলানটা যদি কোনো কারণবশত খুলে যায় এই বা যে খুলে নেওয়া জায়গাটা, যায়, পুরো সামনে টেকচার আমরা করে পড়ে যাবে। বাড়িতে কারণ পাথরের সঙ্গে জাফরি ব্যবহার করি। পাথরের সেলাই এখন সিমেন্টের বিভিন্ন ধরনের চাপড়ি পাওয়া যায়। ব্যালেন্স করে আছে। এখানে দেখুন, এটা পাথর কেটে করা আছে, এর সাথে কিন্তু কোনো জয়েন্ট করা নেই, পুরোটাই পাথরকে কেটে করা, জয়েন্ট করা নেই। হয়তো বলবেন এদিকে জয়েন্ট দেখছি না, পেছন থেকে দেখতে পাবো, পেছনে হয়তো জয়েন্ট আছে, আপনারা পেছনে গিয়েও দেখবেন জয়েন্ট নেই। একবার পাথর কেটে করা। এইটা একটা পার্ট, নিচরটা একটা পার্ট, ভূমিকম্পে কি হয়? দুটো না। পার্টে। এই যে ডিজাইনগুলো দেখছেন, পুরো পাথর কেটে সূক্ষ্মভাবে তৈরি করা। আপনার পাথরের উপর পাথর চাপিয়ে পড়েছে, তার মাঝখানে এই জাফরিগুলো পাথর কেটে তৈরি হয়েছে, কোনো জোড়া নেই। এই জাফরিগুলোর কথা বলা হচ্ছে, এটা দুর্গা মণ্ডপ। পাথরের গ্যাপটা দেখুন, যদি কোনো মশলা থাকে, কোনো সিমেন্ট থাকে, পাথরের গ্যাপটা একটু বেশি হয়, কিন্তু এখানে পাথরের কোনো গ্যাপ নেই। আর এই যে খিলানটা, এইটার জন্য দেখবেন, এটা দেখবেন। ধরে আছে, এই খিলানটা যদি খুলে নেওয়া যায় পুরোটা ভেঙে পড়বে। সেই সময় কি বৃষ্টি হতো না? এগুলো
ইটের পাথরের পুরো ছাদ ছিল, পাথরের ঢালাই ছিল, মানে এখন যে ঢালাই বলে তুমি রোদ্রের থেকে আরে দাঁড়াও না দাঁড়াও, সবাই দাঁড়াবো, একটু দাঁড়াই আমরা এখানে, কাউকে ধরাও না। এই চল কি না 18-20টা লেবার মিস্ত্রি লেগে পাথর অনেক খোলা হয়ে গেছে, দেখুন এগুলো হয়ে পড়ে আছে। হ্যাঁ, বিক্রি করে দেয়। পাঠানবাবু উনি খবর পেয়ে উনি এসে এখানে আটকায়, উনার কথা না শুনে ওনাকে মারধর করতে যায়। উনি ওই যা বাড়ি উঠলাম আমরা, ইয়াস ইম্পর্টেন্ট হোমস্টে উনি এসে আটকায়, উনা না আটকাতে পারে, উনাকে মানে ঝাড়ফাড় দিয়ে মারধর করে ছেড়ে দেয়। উনি তখন সাইকেল করে মেদিনীপুর যায়, মেদিনীপুর, কারণ এখানে দেখভাল করার মতো বা এখানে পেছনে দেখা যাচ্ছে কাঁসাই নদী, যেটাকে কংসাবতী বলা হয়। এই মন্দিরটির পেছনেই এই কংসাবতীর অবস্থান। এপারটা চর পড়ে আছে, ওপারে এখনো নদীর স্রোতস্বিনী আছে। গ্রামের ভিতরে যদি এখন এই নদীর চরে ফুল চাষ হয়, যে স্থানীয় যে আমাদের গাইড দেখাচ্ছেন তিনি বললেন যে নদীর চরে ফুল চাষ হয়। আমরা বাড়ি বানালে বর্তমান যুগে কি বলবো, এশিয়ান পেন্টস, ন্যারোলক্স পেন্টস, বার্জার পেন্টস থেকে শুরু করে বহু রং কোম্পানির রং ব্যবহার করি। সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো রং কোম্পানির বিরুদ্ধে না। আমার এই কথা বলার পেছনে একটাই কারণ, আমি আপনাদেরকে আজ থেকে 250 বছরের পুরানো একটা ভেষজ কালার, হার্বাল কালার দেখাবো, দেখে আপনারা বলবেন যে হ্যাঁ, তখনকার যে ভেষজ কালার আর আজকের যে এত রঙের কোম্পানির বিভিন্ন কালার, তার মধ্যে পার্থক্য কী সেটা আপনারা নিজে দেখবেন। তবে একসাথে সবাই ঢোকা যাবে না, 2-4 করে ঢুকবেন, দরজাটা ফাঁকা রেখে মাথাটা নামিয়ে আসুন। ঘুরি ফিরি দেখাচ্ছে, দেখুন। বাবলি দেখে যাও, এই সাবধান, পেছনে কিন্তু ডেঞ্জার। এই দেখো মা দুর্গার কত রূপ, বিভিন্ন রূপে মা। মন্দির গাত্রে টেরাকোটার কাজ দেখি, মন্দির গাত্রে টেরাকোটা। নষ্ট করেছে, ঘটেছে সেটা বলা বলছি, এটা ঘটনা, এটা নবরত্ন মন্দির। এবং ইটের সাইজগুলো দেখো, ইটের সাইজগুলো আমি বলছি তবে এই মন্দিরটা কিন্তু অভিশপ্ত মন্দির। এই মন্দিরে কোনোদিন কোনো দেবদেবীর বিগ্রহের কোনো পুজো হয় না, কোনো দেবদেবীর বিগ্রহ এখানে স্থাপিত হয় না। এবার কেন বলি, জনশ্রুতি, এর লিখিত কোনো প্রমাণ নেই, জনশ্রুতি লিখিত প্রমাণ থাকে না। সেই সময় যখন এই মন্দির নির্মাণ হয়, সেই সময় মজুমদার বংশের যিনি জমিদার ছিলেন, তিনি চিন্তা করেন একটি নবরত্ন মন্দির তৈরি করবেন, 9টি রত্ন দিয়ে মন্দিরটি নির্মাণ করবেন। মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর হিন্দু ধর্ম মতে মন্দিরটি প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার পর সেখানে বিগ্রহ বসানো হবে, পুজো পাঠ হবে। বাড়িতে তার বৃদ্ধা মা বললেন, বাবা আমি প্রতিষ্ঠা করব, সংকল্প করব। ছেলে বলল না, ইয়ং ছেলে, জমিদারি রক্ত টকবক করে ফুটছে। মা ছেলেতে মতের অমিল ঘটে। মাকে ঘরে বন্ধ রেখে নির্দিষ্ট দিনে ছেলে সংকল্প করতে বসে। রৌদ্র গরজ্জ্বল আকাশ, ঠিক সংকল্পের পূর্ব মুহূর্ত। আমরা জানি পোষাতে সমস্ত কিছু জল, হরিত দিয়ে তুলসী, দুর্বা ফুল নিয়ে সংকল্প করার যে পূর্ব মুহূর্ত, সেই মুহূর্তে ঘটে এক অঘটন। মা অভিশাপ দিয়েছিলেন, তোমার এই মন্দির প্রতিষ্ঠা হবে না। ফলে গেল সেই কথা। সেই অবস্থাতে হঠাৎ দেখা যায় লাইটিং হয়, বজ্রস্ফোটন ঘটে, একটি চূড়োতে বজ্র পড়ে। পুরোহিত মশাই বিধান দিলেন, এই মন্দির অভিশপ্ত হয়ে গেল, এই মন্দিরে আর কোনোদিন কোনো দেবদেবীর পুজো হবে না। সেই থেকে কংসাবতীর কোল ঘেঁষে একাকিনী দাঁড়িয়ে আসে এই নবরত্ন মন্দির এটা। কোনো কাজ করে না। এবার দেখুন, এইখানে আসুন, এইখানে আপনি দেখতে পাবেন কার্তিকের টেরাকোটা, একটা মন্দিরে অবস্থান করে আছে কার্তিক টেরাকোটা, এবং দূর থেকে দেখবেন ওই ওপরে অনেক ভালো ভালো টেরাকোটা।
এবার দেখবেন আপনি তখন আপনি কি বলছিলেন কাজের কথা দেখুন। সবথেকে বড় জিনিস দেখবেন এই কোণে একটা দেখুন কার্তিক বসে আছে ময়ূরের ভিতরে, এই যে টেরাকোটাটা। এটা হচ্ছে নবরত্ন মন্দির। এখানে কোনোদিনই বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, বলা হচ্ছে অভিশপ্ত মন্দির। এটা নবরত্ন মন্দির। মাঠের মাঝখানে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা ধর্মরাজের মন্দির। একটু জুম করে তুললে। পাশেই কংসাবতী রিভার, কংসাবতী নদী বা কাঁসাই নদী আমরা দেখতে পাচ্ছি, এবং কাশফুল ফুটে আছে, যেটা মূলত শরৎকালে দেখা যায়। এখন শরৎকাল নয়, শীতের প্রারম্ভ বলা যায়, তবু এই কাশফুল আমাদের হৃদয় হরণ করছে। সামনেই কাঁসাই নদী আমরা দেখতে পাচ্ছি, একেবারে খুব কম স্রোত। ওপারেও বসতি দেখা যাচ্ছে, এপারে চাষবাস হচ্ছে কাঁসাইয়ের চড়ায়, কাঁসাইয়ের চড়ে। গ্রামের এক পুকুর ঘাট, কতদিন পরে গ্রামের পুকুর ঘাট দেখলাম। যাও এগিয়ে যাও, এগিয়ে যাও। গ্রামের এই পুকুর ঘাট কতদিন পরে গ্রামের পুকুর ঘাট দেখলাম। আর এই যে মন্দির, এই 350 বছরের পুরনো মন্দির। এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়দের মন্দির, অর্থাৎ ব্যানার্জিদের মন্দির। সংরক্ষিত স্মারক। এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত ও অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কেহ এর ধ্বংসসাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বছর কারাবাস অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা একই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এখানে। বন্দ্যোপাধ্যায় পাড়ার মন্দির পরিবারের। তারপরে সব চুরি টুরি হয়ে যাওয়ার পরে সেগুলো হয়ে গেছে। হ্যাঁ, সামনের দিকে সিরাজদৌল্লার আমলে আর কত দূর? সিরাজদৌল্লার আগে তো তখন তো বাংলা বিহার উড়িষ্যা তো বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির পাথরা। এই মন্দিরটা দেখুন, এই পঞ্চরত্ন মন্দির, মানে 5টা এর চূড়ো রয়েছে, মাঝে একটা এবং চারদিকে 4টে। আমরা এই মুহূর্তে বন্দ্যোপাধ্যায় কমপ্লেক্সে আছি। হ্যাঁ, কিছুক্ষণ আগেও বললাম ওই শিব মন্দিরের ক্ষেত্রে। এটা এদের পুরানো কাছারি মহল, এখানে এরা বসবাস করতো এবং এদের কাছারি ছিল। এই যে বাড়িটা দেখছেন, এতে বসবাস করতো, আমি আমার ছোটোবেলাতে দেখেছি। এবং আরও পেছন দিক অবধি ছিল, এদিক দিয়ে সিঁড়ি ছিল ওপরে ওঠার, এদিক দিয়ে সিঁড়ি ছিল, ওই যে সিঁড়ি ওপরে ওঠা সবই ছিল। আজকে এখানে কেউ থাকে না। আমরা এই তৎকালের যে বাড়ি, এই যে চওড়া, এটাকে মিস্ত্রিদের ভাষায় বলতো, রাজমিস্ত্রিদের ভাষায় পানি। এবং এইগুলোতে ওই রেলপাতের বিম ছিল, তার উপরে ওই আগে যেমন এই চৌকো চৌকো টালি থাকতো, সেই টালি বসানো, কাঠের বর্গাকড়ি এবং তার উপরে টালি বসানো ছিল। এই মুহূর্তে ধ্বংসাবশেষ, যদিও শুনেছি আজকাল কি কোনোদিন হয়তো এটাকে ওদের মিউজিয়াম করলেও করতে পারে, যদিও শোনার কথা, সেটা বাস্তবে কী হবে আমার জীবদ্দশায় হয়তো আমি দেখতে পাই, এরকম হতে পারে। মানে এরা বর্তমানে ব্যানার্জি গায়ে মেখে হাঁটতে হাঁটতে মন্দিরময় পাথরার পুরো মন্দির পরিক্রমা করলাম। এই মুহূর্তে বন্দ্যোপাধ্যায় কমপ্লেক্সে এসে উপসংহারে পৌঁছে গেছি। অনেকের মনে প্রশ্ন আছে
এখানে এত মন্দির কিভাবে নির্মাণ হলো? কারণ এত মন্দির নির্মাণ করতে গেলে তো বিশাল অর্থের প্রয়োজন। নিশ্চয়ই। এটা কিভাবে হলো? এই জায়গার নামটা পাথরা কেন হলো? অনেকের মনে প্রশ্ন আছে, তাহলে কি এখানে পাথরের স্তূপ ছিল যার জন্যে পাথরা হয়েছে? না। মাঝে অনেকে কেউ বিভিন্ন ধরনের প্রশ্ন করলেও সেই জায়গাটাকে এড়িয়ে গিয়ে উপসংহারে এসে যায়। উপসংহারটা মানে টোটাল এতক্ষণ ধরে যেটা ঘুরলাম তার সারমর্ম যেটা, সেটা বলছি। এই বন্দ্যোপাধ্যায় বংশের একটা সময় ছিল, এদের প্রচুর মহাল ছিল, বহু টাকা আসতো, হাতির পিঠে টাকা আসতো। যদিও এটা বলতে গেলে একটু পেছনে না বললে হয় না। আমরা যারা একটু আধটু পড়াশুনোর সাথে যুক্ত, যারা কম বেশি, আপনাদেরকে বলছি না, উদাহরণটা আপনাদের জন্য না, আমরা জানি আজকে জেলা, থানা, অঞ্চল তখন কিন্তু ছিল পরগনা, মহাল, এইসব ধরনের জিনিস ছিল। তো বরিশা পরগনার অন্তর্গত এই জায়গাটার নাম ছিল রতনচক পরগনা। আমি খুব বেশি পেছনে যাচ্ছি না। তৎকালে এই পরগনার যিনি দায়িত্বে ছিলেন তার নাম ছিল রাঘব রাম ঘোষাল। রাঘব রাম ঘোষাল, এই রাঘব রাম ঘোষালের দুই পুত্র, বিদ্যানন্দ ঘোষাল, বিদ্যাধর ঘোষাল, দুজনই ছিলেন পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান। ওনার মৃত্যুর পর, ওনার স্বর্গারোহণের পর এই পরগনার দায়িত্ব পান বিদ্যানন্দ ঘোষাল। ন্যায়, নিষ্ঠাবান, তিনি সুন্দরভাবে পরগনা চালাচ্ছিলেন এবং রাজস্ব আদায় হয়ে, আমরা জানি তৎকালে নবাব দরবারে রাজস্ব পৌঁছতে হতো, খাজনা পৌঁছে দিতে হতো। তো একবার প্রভূত পরিমাণে ধনরাশি এসেছে, নবাব দরবারে প্রেরণ করা হবে। ঠিক সেই মুহূর্তে গুরুকুলের কোনো একজন ব্রাহ্মণ পুরোহিত সেখানে এসে উপস্থিত হন। তিনি ওই প্রভূত ধনরাশি দেখে অভিভূত হয়ে পড়েন। বিদ্যানন্দ ভাবলেন উনি আকৃষ্ট হয়েছেন। তিনি কোনো কিছু চিন্তা না করে নির্দ্বিধায় ওই সমূহ ধনরাশি ওনাকে দান করলেন। বললেন, আমি এটা আপনাকে দান করলাম, অর্পণ করলাম। গুরুদেব অবাক। ওই ব্রাহ্মণ, উনি অবাক, বললেন, না, আমি তো নেব না, আমি তো তোমাকে বাবা চাইনি। উনি বললেন, আমি দান করেছি, আমি তো ফেরত নেব না। তাহলে কি হবে? দুজনে আলাপ আলোচনার মধ্যে একটা সমাধান সূত্র বেরোচ্ছে। কি সমাধান? উনি বললেন, তুমি এই সমূহ ধনরাশি নারায়ণ সেবা এবং দেব মন্দির নির্মাণের কাজে ব্যয় করো। তাহলে আমরা স্বাভাবিকভাবে কিছুটা বুঝতে পারলাম যে মন্দির নির্মাণের ক্ষেত্রে অর্থের কোথা থেকে এর অর্থটা কোথা থেকে এলো। সে তো হয়ে গেল। এদিকে নির্দিষ্ট সময়ে নবাব দরবারে রাজস্ব পৌঁছলো না, ওনাকে তলব করা হলো। তলব কথার মানে নিশ্চয়ই জানেন, ডেকে পাঠানো হলো। উনি গেলেন, সমূহ সত্যি কথা বললেন। কিন্তু তৎকালে নবাবের যে কর্মচারী যারা ছিল, সুবেদার যারা ছিল, তারা কিন্তু ওনার কথাটা বিশ্বাস করলো না। অনেকে ওনাকে এই এত ধর্মপ্রাণ বলে পছন্দ করতেন না। ওনার বিচার হলো, বিচারে তহবিল তছরূপের অপরাধে ওনার মৃত্যুদণ্ডাদেশ হলো, সাজা, মৃত্যু হবে। কিভাবে হবে? না, হাতির পায়ের তলায় ফেলে ওনাকে মারা হবে। সমূহ কথাটা সারা রাজ্যে ঢেডা পিটিয়ে ঘোষণা হলো। ঢেডা পেটানো বলে জানেন তো, সেই ঢোল শহরত করে বাজিয়ে বাজিয়ে এলাকাতে জানিয়ে দেওয়া হতো। তখন তো এত মাইক লাউড স্পিকার ছিল না। উনি হাসতে হাসতে সাজাটা মেনে নিয়ে কারাগারে ওই কারাগারে রাখা হলো। সবাই অবাক, হাসতে হাসতে সাজা মেনে নিলেন। প্রতিদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্ত বলতে নিশ্চয়ই বোঝেন, সূর্য যখন লাল হয়ে প্রথম ওঠে সেই সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তে উনি যখন গঙ্গা স্নান করতে যেতেন, গিয়ে স্নান করে সূর্য প্রণাম করে যখন জপ তপ করতেন, দেখা যেত ওনার মাথার ওপরে প্রজ্বলিত অগ্নিশিখার ন্যায় কিছু বিচ্ছুরিত হচ্ছে। যারা দেখতো সবাই অবাক হয়ে যেত, কি ব্যাপার, এনার মাথার ওপর থেকে আগুন বেরোচ্ছে। খবরটা নবাব দরবারে পৌঁছয় এবং সুবেদারের কাছে পৌঁছয়।
উনি আসেন এসে দেখেন হ্যাঁ কথা সত্যি মিথ্যে নয়। তখন তিনি নিজেই চিন্তা করলেন এবং নিজে বললেন, না, ইনি তহবিল তছরুপ করতে পারেন না, ইনি তস্কর নন, চোর নন। তবে সাজা তো ঘোষণা হয়েছে, এবার ওপরে যিনি আছেন তিনি ওনার সঠিক বিচার করবেন। সুপ্রিম কোর্ট না, ভগবানের কোর্ট, উপরওয়ালা, হ্যাঁ। তো এইবার নির্দিষ্ট দিনে খোলা মাঠে ওনার হাতে পায়ে বেঁধে ওনাকে শুইয়ে দেওয়া হলো। মদমত্ত হাতি, অর্থাৎ নেশার জিনিস খাইয়ে হাতিকে ছেড়ে দেওয়া হলো এবং চারপাশে সারা রাজ্যের বহু মানুষ এসে উপস্থিত হয়েছে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। দেখলো হাতি একবার, দুবার, তিনবার, বারবার ওনাকে পাশ কাটিয়ে চলে গেল, ওনার কোনো ক্ষতি করলো না। নবাব নিজে উপস্থিত ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ওনাকে মুক্ত করলেন। মুক্ত করে বললেন, না, উনি তস্কর নন, উনি তছরূপ করেননি। ওনাকে সসম্মানে মুক্তি দিলেন, প্রভূত ধনরাশি দিলেন এবং এই পরগনা ওনাকে দান করলেন। উনি হাসতে হাসতে ফিরে আসলেন, এবং সময় তার গতিতে এগিয়ে চলল। একদিন উনি সজ্ঞানে পরলোক গমন করলেন, স্বর্গারোহণ করলেন। নামটা যেন কি বললেন আমি ভুলে গেলাম। বিদ্যানন্দ ঘোষাল, রাঘব রাম ঘোষালের পুত্র বিদ্যানন্দ ঘোষাল, যে ঘোষাল ফ্যামিলি কলকাতাতেও পাওয়া যায় এবং অন্যান্য এই আমাদের নদীর ওপারে জর্দনপুরেও আছে। ঘোষাল। তো এইবার এখানে ওই ঘোষাল থেকেই পরে দৌহিত্র হিসাবে বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, মজুমদার সব দৌহিত্র হিসাবেই এসেছে। অ্যাকচুয়ালি মজুমদার কথাটা এসেছে ফরাসি ভাষা থেকে, মোসমাদার থেকে এসেছে মজুমদার, মোসমাদার থেকে এসেছে মজুমদার। যাই হোক, অন্য প্রসঙ্গ মাঝে চলে গেল। তারপর বিদ্যানন্দ স্বর্গারোহণ করলেন। তারপর যখন তার উত্তরসূরি এই পরগনার দায়িত্বে আসলো, সে চিন্তা করলো ওনার স্মৃতিকে অক্ষুণ্ণ রাখতে এই রতনচক পরগনার নাম পরিবর্তন করে কি করলেন, উনি হাতির পায়ের তলা থেকে উতরে গেছেন। পাউতরা, পায়ের তলা থেকে উতরে যাওয়া, পাতরা, সেটাই পরবর্তীকালে আজকের পাথরা এবং অপভ্রংশে আজকের পাথরা এবং এই মন্দিরময় ভাষাটা যখন এখানে সংস্কারের কাজ শুরু হচ্ছে এবং এত মন্দির আছে, সংযোজনে আজকের মন্দিরময় পাথরা।